সবাইকে স্বাগত জানাচ্ছি ZSRM নিবেদিতদের সাম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি স্বাস্থ্য খাত মেরামত কিভাবে, এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করতে দুইজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আমার সাথে যুক্ত হয়েছেন। আজকে আমার সাথে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, তিনি আছেন আমার সাথে যুক্ত আছেন ডাক্তার মুশতাক হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা IEEDCR। দুজনকেই স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম যে স্বাস্থ্য খাত মেরামত কিভাবে, আমাদের সাথে সামনে মানে সাম্প্রতিক সময়ে বেশ কিছু স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার দৃষ্টান্ত তৈরি হয়েছে। হামি শিশুদের মৃত্যুর যে বিষয়টি, সেটি সবচেয়ে বেশি মারাত্মক প্রভাব ফেলেছে জনমনে, এবং সেই সাথে বিভিন্ন ধরনের স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনার অভিযোগ তো রয়েছেই। স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে আমরা শুনেছি। সেই বরাদ্দটা আসলে কিভাবে, কোথায়, শুধু কি সরঞ্জাম কেনার ক্ষেত্রে, নাকি অবকাঠামোগত উন্নয়নে, নাকি লোকবল উন্নয়নে, কোন জায়গাতে আসলে সেই অর্থটা বরাদ্দ করলে পরে সেই অর্থ বরাদ্দের সুবিধাটা আমরা পাবো? আপনাদের দুজনের কাছে আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি আলোচনাটা আজকে শুরু করতে চাই অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। কিভাবে সম্ভব, আপনার কি মনে হয় যে করোনা পরবর্তী সময়ে স্বাস্থ্য খাত আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে যে আমরা স্বাস্থ্য খাতে কতখানি দুর্বল, কিংবা কতখানি অনিয়মতান্ত্রিকভাবে চলছি? সেই দুর্বল ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থাকে টেনে তোলা, কোনো রকমের টেনে তোলার একটা চেষ্টা চলছে। আপনার কি মনে হয়? আপনার পরামর্শ দিয়ে শুরু করতে চাই, নিশ্চয়ই এগিয়ে যাবে আলোচনা। ধন্যবাদ। আমাদের সামনে একটা সুযোগ এসছে, আমরা সেই সুযোগটা নিতে চাই। যে নতুন সরকার, তারা স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার মতোই একটা গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য খাতকে, এবং একটা অন্তত নির্দেশনা দিয়েছেন, সেটা হলো বাজেট বাড়ানো, এবং যেটা বাস্তবায়িত হয়েছে যে বড় আকারে একটা বাজেট বেড়েছে, এইটা একটা হয়েছে। এখন ধরুন, আমরা যদি, আপনি আজকে যে হেডিং করেছেন যে স্বাস্থ্য খাতকে মেরামত করা, তাহলে আসলে কোন জায়গায় সমস্যাগুলো আছে এটা আমাদের দেখা দরকার। আমাদের স্বাস্থ্য খাতের সমস্যা একটা হলো যে ডিমান্ড যতটুকু, সাপ্লাই সেই অনুযায়ী কম। বিশেষ করে সরকারি, আপনি যদি হাসপাতালগুলো বলেন, তাহলে আমরা দেখি যে হাসপাতালে অসংখ্য রোগী, বেডের 2 গুণ 3 গুণ, অনেক সময় অনেক কিছুই আমরা দেখি এগুলো। তাহলে এইটা একটা, তার মানে আমাদের আসলে আরও অনেক বেশি সাপ্লাই চেইনের মধ্যে ঢোকাতে হবে। তার মানে এরকম ধরেন হাসপাতাল, ঢাকায় আরও 8টা 10টা বড় হাসপাতাল, বিভাগগুলোতে হাসপাতাল, বিভিন্ন স্পেশালিটির হাসপাতাল, যেমন ক্যান্সার হাসপাতাল, কিডনি হাসপাতাল, শিশুদের হাসপাতাল, মাদের হাসপাতাল, এগুলো দরকার আছে। আমাদের সমস্যা আছে যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার খুব বেশি, মানে আমাদের কে নিজের পকেট থেকে অনেক বেশি খরচ করতে হয়। ধরেন একটা রোগী যদি সরকারি হাসপাতালেও যায়, তারপরেও দেখা যায় তার 80% 90% এই যে চিকিৎসা সেবার যে মূল্যটা, সেটা চুকাতে হয় পকেট থেকে। যেমন ধরেন আপনার প্রায় সব ওষুধ কিনতে হয়, বা গুরুত্বপূর্ণ দামি সরকারি হাসপাতালেও। এবং যেমন ধরেন নানা ধরনের MSR সামগ্রী আছে, ধরেন একটা সার্জারি হবে, তার জন্য নানা ধরনের সার্জিক্যাল রিকুইজিটস লাগে, গজ, ব্যান্ডেজ, সুতা, এটা তো রোগীকেই কিনতে হয়, রোগীটিকে কিনতে হয়। তারপরে যেমন ধরুন যে পরীক্ষা নিরীক্ষা, এগুলো আমাদের ঢাকা মেডিকেল কলেজে যত রুগী আসে তার 25% মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরীক্ষা নিরীক্ষা করে দিতে পারে না, এত ডিমান্ড বেশি, তার ফলে বাইরে থেকে করাতে হয়। তাহলে তার মানে আমাদের আসলে হাসপাতালে যে সেবার চাহিদা পরিধি, এটা অনেক বাড়াতে হবে, অনেক। তাহলে এইটা একটা বড় জায়গা, যে জায়গাটায় আমাদের দেশে একটা সমস্যা আছে, হলো সেবার মান। আমাদের সেবার মানটা কতটুকু? ধরুন রুগী যে হাসপাতালে যাচ্ছে, তার ডায়াগনোসিস কি খুব ভালো হচ্ছে? আমরা সবসময় বলতে পারি না। ল্যাবরেটরিতে যে টেস্ট হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, সেগুলো কি একদম মানোত্তীর্ণ? আজকেও প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন আমাদের প্রায় 8-10 হাজার ল্যাব, সেখানে মাত্র 6-7টার ISO সার্টিফিকেশন আছে, বাকিগুলো নেই। সুতরাং কোনোটা এত মানহীন যে তারা পরীক্ষা না করেও রেজাল্ট দেয়, পরীক্ষা না করেও তারা ছাপিয়ে দিচ্ছে যে এইটা রেজাল্ট। তো তার মানে হলো যে, এবং পাশাপাশি
দেখেন একটা রুগী যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার 1-2 মিনিট দিতে পাচ্ছেন, তাকে 4-5 ঘন্টার মধ্যে প্রায় 100-150 রুগী দেখতে হয়। সুতরাং পার রুগীতে সময় হয় 1 মিনিট 2 মিনিট। তো তাহলে কি মানসম্পন্ন সেবাটা উনি দিতে পারছেন? সরকারি হাসপাতালে যাওয়া মানে লোকজনের এরকম হওয়া উচিত যে আমি ওখানে গেলে আমার রোগ শনাক্ত হবে, আমি সর্বোচ্চ সেবা পাবো, কিন্তু তা হয় না। এবং এটা প্রাইভেট ক্ষেত্রেও সত্যি, যে প্রাইভেট খাতেও যে এটা অনেক ভালো অবস্থা তা কিন্তু না। আপনি চিন্তা করেন যারা একটু দামি চিকিৎসক, যারা একটু আমাদের মানসম্পন্ন চিকিৎসক, তারা তারা 10 মিনিটের বেশি দিতে চান না। রাত 12টা 1টা 2টা পর্যন্ত রোগী দেখেও শেষ হয় না। হ্যাঁ। তাহলে ওখানেও সেবাটা আমরা হ্যাঁ। মানসম্মত সেবা পাচ্ছি না। তাহলে 2 নম্বরটা হলো যে 1 নম্বর আমি বলেছি যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, 2 নম্বরে আমি বললাম যে মানটা। তার মানে আমাদের দেশের স্বাস্থ্য সেবার মানকে উন্নত করতে হবে। এটা একটা বিরাট ব্যাপার। এই মান উন্নতিকরণ করাটা একটা বড় ব্যাপার। এবং সেটা কিভাবে সম্ভব নিশ্চয়ই আপনার কাছে জানবো আজকে ডাক্তার বেনজির আহমেদ। আমি একটু চলে যাই ডাক্তার মুশতাক হোসেনের কাছে, এবং যেটা বলছিলাম যে আমরা যে আলোচনাটাতে আজকে আছি সেবার মান নিয়ে অলরেডি কথা বলেছেন। আপনি নিশ্চয়ই আপনার মন্তব্যটাও যুক্ত করবেন ডাক্তার মুশতাক হোসেন। এবং সেই সাথে আমরা দেখতে পাই যে এই যে অবকাঠামোগত উন্নয়নের কথা বলি, যে নতুন নতুন হাসপাতাল লাগবে কিংবা নতুন নতুন প্যাথোলজি সেন্টার লাগবে, এইসব বিষয়গুলো যে অবকাঠামোর যে বিষয়গত গুলো রয়েছে সেগুলোর উপরে জোর দেয়া খুব বেশি জরুরি, নাকি যেটা ডাক্তার বেনজির আহমেদ বলছিলেন যে এই যে একটা সেবার মান বাড়ানোর ক্ষেত্রে ডাক্তারদের ভূমিকা রয়েছে, ডাক্তারদের একটা মানে লোকবল বৃদ্ধির একটা বিষয় রয়েছে। যেমন আমরা বিভিন্ন সরকারি হাসপাতালে গিয়ে ইন্টার্ন ডাক্তাররাই আমাদেরকে দেখছি যে বেশিরভাগ সময় তারাই দেখাশোনা করছে, এবং মানে একটা দুঃখজনক ঘটনা হলেও বলি যে তাদেরও অনেক সময় অনেক ভুল চিকিৎসার কারণে কিন্তু রোগীর খুব খারাপ অবস্থাতে চলে যেতে হয়। তো সেক্ষেত্রে আসলে আমি একজন অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে আছি এবং তার সেবা পাচ্ছি, বা তিনি আমাকে দেখছেন, এই আশ্বাসটা বা এখানেই আশ্বস্ত হওয়ার মতো জায়গাটা কবে তৈরি হবে? ডাক্তার মুশতাক হোসেন। ধন্যবাদ। আপনি যেভাবে সমস্যা দেখছেন আমি একটু উল্টোভাবে দেখতে চাই। দেখুন, বিএনপি সরকারের একটা চমৎকার স্বাস্থ্য বিষয়ক ইশতেহার আছে, নির্বাচনী ইশতেহার। তারা এটা অনেক খেটে খুঁটে তৈরি করেছেন যখন বিএনপি ক্ষমতায় ছিল না বহুদিন ধরে, এবং তাদের যে নেতা জনাব তারেক রহমান তিনি বিদেশে ছিলেন, অসংখ্য জুম মিটিং হয়েছে। সেখানে তাদের দল করেন না এমন বিশেষজ্ঞদেরকেও তারা অন্তর্ভুক্ত করেছেন। আমি যেহেতু একটা দল করি, আমি সেখানে অন্তর্ভুক্ত ছিলাম না, কিন্তু আমি জানতাম, ফেসবুকে তারা দিয়েছে, এটা গোপন ছিল না। স্বাস্থ্য সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকারের সময় অনেক পরিশ্রম করে অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তিরা অনেক যুগোপযোগী সংস্কার একেবারে 1, 2, 3, 4, 5 করে দিয়েছেন কিভাবে করতে হবে। তো সেটা সব কিছু একভাবে বলা যাবে না, আমি কিছু মোটা দাগে বলবো। সবচেয়ে আগে দরকার সরকার যেই রাজনৈতিক দলের হয়ে নির্বাচিত হয়েছেন তাদের নির্বাচনী ইশতেহার এবং স্বাস্থ্য সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকার, এটা করবার জন্য একটা স্বাধীন স্বাস্থ্য কমিশন করতে হবে। 2011 সালে যখন স্বাস্থ্যনীতিটা হয় সর্বশেষ, এখনো চলছে, 1 নম্বর করণীয় ছিল, আমরা বলি স্ট্র্যাটেজি, 1 নম্বর ছিল কর্মকৌশল, একটা স্বাধীন স্বাস্থ্য কমিশন। কারা কারা হবে তখনও বলা হয়েছিল 2011 সালে। স্বাস্থ্য সংস্কার কমিশনে বলেছে যেখানে প্রধানত স্বাধীন বিশেষজ্ঞরা, জনপ্রতিনিধি থাকবেন, সরকারি কর্মকর্তারাও থাকবেন, তবে তারা নন ভোটিং মেম্বার, স্বাস্থ্য সচিব থাকবেন, ডিজি থাকবেন, তারা ইমপ্লিমেন্ট করবেন। তা ইমপ্লিমেন্টার যারা এবং যারা পলিসি বাস্তবায়নের জন্য দেখভাল করবেন তাদের একটা সমন্বয় করা, মন্ত্রণালয়, ডিজি অফিস সবই থাকবে। যে তা এদের কোনো এক্সিকিউটিভ পাওয়ার থাকবে না, বদলি, পদোন্নতি বা ইত্যাদি কেনাকাটা। কিন্তু তাদের সুপারিশটা আমাদের যে নির্বাহী কর্তৃপক্ষ তারা মানতে বাধ্য। যেমন পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, পার্লামেন্টের সদস্যদের কিন্তু কোনো এক্সিকিউটিভ ক্ষমতা নেই, এক্সিকিউটিভ হচ্ছে মন্ত্রণালয়, কিন্তু পার্লামেন্টের কথা নড়চড় তারা করতে পারে না। তো এইটা সবচেয়ে আগে করতে হবে। যদি বর্তমান যারা স্বাস্থ্য ব্যবস্থা চালাচ্ছেন
মন্ত্রণালয়, অধিদপ্তর বা অন্যরা যদি তারা ভালোই চালাতে পারতেন, তাদের আমি ব্যক্তিগত দোষ দিচ্ছি না, দৃষ্টিভঙ্গিটা হচ্ছে হাসপাতাল কেন্দ্রিক, বড় বড় আইসিইউ আনতে হবে, স্টেট অফ দ্য আর্ট ডায়াগনস্টিক ফ্যাসিলিটি আনতে হবে, এগুলো আমাদের দরকার, কিন্তু এক নম্বর না। এই মাইন্ডসেট থেকে এরা বেরোতে পারবে না। কাজে যারা এই স্বাস্থ্যনীতিটা খসড়া করেছেন সংস্কার কমিশন এবং বিএনপির যে সমস্ত অভিজ্ঞ ব্যক্তিরা দল করেন এবং দল করেন না, তাদেরকে নিয়ে একটা স্বাধীন স্বাস্থ্য কমিশন হবে। তারা 1, 2, 3, 4 লেখা আছে, কিন্তু অলরেডি বিএনপিরটাও লেখা আছে। আমি বারবার পড়ি, কিন্তু আমি বিএনপি দলের সদস্য না, আমি বিরোধী দল সমর্থক একটা দলের সদস্য। এবং স্বাস্থ্য সংস্কার কমিশন তো আরও ডিটেল করেছেন। তারা ওগুলো করবার জন্য তারা সরকারকে বলবেন যে এটা আগে আগে করেন। কি আগে করা দরকার? দেখুন, স্বাস্থ্যের সবচেয়ে বড় জোর তারা বলেছেন, আমরা সমর্থন করি, ডক্টর বেনজিরও সমর্থন করেন, আমরা দীর্ঘদিন বলে আসছি, মানে রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য উন্নয়নটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে আপনার রোগীর সংখ্যা আমরা নিয়ন্ত্রণ করব এবং স্বাস্থ্যটা ভালো করব, তাহলে হাসপাতালে যারা যাবে, তারপর কিছু রোগ হবেই, আমি রাতারাতি সব রোগ বন্ধ করতে পারবেন না। আর মানুষের জন্ম, মৃত্যু, শিশুর বিকাশ, মেয়েদের প্রেগনেন্ট হওয়া, এগুলো তো প্রাকৃতিক প্রক্রিয়া, সেগুলো তো আমাদের সার্ভিস থাকতেই হবে। তো সেটার জন্য আমাদের এইটা কার্যকরী করবার সবচেয়ে জোর দিতে হবে, যেটা ইশতেহারেও আছে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে এমন একটা কেন্দ্র করতে হবে যেখানে হাসপাতালে ভর্তি না হয়ে স্বাস্থ্য সমস্যার যতগুলো সমাধান করা যায়, রোগ প্রতিরোধে যত কাজ করা যায়, স্বাস্থ্য উন্নয়নের যত কাজ করা যায়, সেই সব কাজগুলোর সমন্বয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হবে, একদম তৃণমূল পর্যায়ে। এই জন্য যে বাজেট দরকার, যে বাজেট তারা দিয়েছেন তার 5 থেকে 6 গুণ টাকা লাগে। সেক্টর প্রোগ্রাম যখন 2012 কি বলে 2000 সম্ভবত 19-20 সালে তৈরি করা হয়, আমিও একটা কনসালটেন্ট ছিলাম একটা অংশের, উনি হেলথ এমার্জেন্সি বিষয়ে। তখন তারাই কিন্তু হিসাব করেছে যে যদি আমরা এই প্রাথমিক স্বাস্থ্য সেবাটা বিশেষ করে শহরাঞ্চলে তো নেই, এটা যদি আমরা করতে যাই তাহলে যেই বাজেটটা দেয় প্রতি বছর তার 3 গুণ টাকা লাগে। যেই টাকা তারা বরাদ্দ করেছে, দেখেন আমি মনে করি শুভঙ্করের ফাঁকি, আমি নিন্দা করছি না, তারা জানে যে এই টাকাটা ফেরত যাবে এবং এখান থেকে টাকা কেটে নেওয়া হবে, আমাদের জাতীয় প্রয়োজন বলে কেটে নেওয়া হবে, এই জন্য টাকাটা দিয়েছে। এবং অনেক কিছু বলার পরে যারা স্বাস্থ্য সংস্কারের কথা বলেন তারা থোক বরাদ্দ নিয়েছে 27,000 কোটি টাকা, যেটা ছিল না। এইটা কিন্তু থোক বরাদ্দ হিসাবে এখনও আছে। কথা ছিল এটা প্রাইমারি হেলথ কেয়ার, বিশেষ করে শহরাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র তৈরি করবার জন্য এইটা টাকার কাজে লাগবে। শহরাঞ্চলে সিটি কর্পোরেশনের শতাধিক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তারা নিয়েছেন অলরেডি, স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়েছে, কিন্তু সার্ভিস শুরু করেনি। সেখানে যেই সার্ভিসটা ছিল সেই সার্ভিসটা কিন্তু বন্ধ হয়ে গেছে 30শে জুন। আজকে আগস্ট মাসের মাঝামাঝি, সেখানে কিন্তু কোনো সার্ভিস নাই। এটা তো হামের টিকার মতো অবস্থা হয়ে যাবে। হামের টিকা কোথা থেকে কেনা হবে টাকা ঠিক না করেই অন্তর্বর্তী সরকার সেই পদ্ধতি চেঞ্জ করেছে, ফলে এটা নিয়ে বিরাট সমালোচনা। আজকে নগরের যে স্বাস্থ্যসেবা এনজিওরা দিত, তার মাধ্যমে সিটি কর্পোরেশন সেই অবকাঠামোগুলো স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়েছে, কিন্তু প্রাথমিক স্বাস্থ্য সেবার শুরু করতে পারেনি এখন পর্যন্ত। কেন এটা হচ্ছে না ডাক্তার মোশতাক হোসেন? এটা হলো যারা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক, তাদের কাছে এটা কোনো গুরুত্বই নাই। তারা আইসিইউ কটা আনা হবে হাসপাতালে, কটা মানে BSL 4 ল্যাবরেটরি জেলায় জেলায় করা যাবে, জেলায় জেলায় আপনার কিভাবে টারশিয়ারি মেডিকেল কলেজ হাসপাতাল করা যাবে কিনা। আজকে মন্ত্রী মহোদয়ের কাছে এই কথাগুলো শুনে আশ্চর্য হই। আপনি একটা বিএনপি সরকারের মন্ত্রী, প্রথম বছরে আপনার দায়িত্ব হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য সেবা, রোগ প্রতিরোধ, যেটা হামের যে আপনার এখন মহামারী বা দুর্যোগ চলছে, এটাকে কেন্দ্র করে তারা কার্যকরী করতে পারতেন অ্যাডহক ভিত্তিতে। এই যে ডেঙ্গি চলছে এখন, এটাও কিন্তু আরো বাড়ার সম্ভাবনা আছে। এটাকে প্রতিরোধ করা, নিয়ন্ত্রণ করবার কাজটা তৃণমূল পর্যায় থেকে যেখানে যেখানে বেশি বেশি হচ্ছে, তারা পাইলট বেসিসে এইটা শুরু করতে পারতেন। সেটা তারা না করে তারা খুঁজছেন যে ডাক্তার আইসিইউ পাশে বসে আছে, তার চাকরি খেতে হবে, গালাগালি করছেন। কিন্তু ডাক্তার ছাড়া তো অন্য কর্মচারী কোনো মন্ত্রী বাংলাদেশে সরকারি সমস্ত দপ্তরে কিন্তু অভিযোগ আছে, কোনো দপ্তরের মন্ত্রী কিন্তু তার নিজের কর্মচারীকে এইভাবে পাবলিকলি
অপমান করে কাজ করাবার চেষ্টা করা স্বাস্থ্যমন্ত্রীর বাদে, এটা একটা- সব সরকারের আমলে এটা করা হয়েছে। একটা বিরতি নেই ডাক্তার মুশতাক হোসেন। যেহেতু বিষয়টি অনেক গভীর এবং আমরা বিভিন্নভাবে আসলে এই বরাদ্দ নিয়ে অনেকবারই কথা বলেছি, এর আগেও একবার ডাক্তার বেনজির আহমেদের সাথে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছি, আবারও নিশ্চয়ই কথা বলবো। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরে আসছি দেশ সাম্প্রতিকে, সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, স্বাস্থ্য খাত মেরামত কিভাবে, এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম দুজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে। আমি আবারও আলোচনায় ফিরে যেতে চাই। অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ, আপনার কাছে এই অংশে আবারও আসতে চাই এবং যে বিষয়গুলো তুলেছেন ডাক্তার মুশতাক হোসেন এবং আপনিও বেশ কিছু বিষয় বা প্রয়োজনীয়তা অনুভব করেছেন যে সেবার মান উন্নয়নের ক্ষেত্রে বা স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে এক ধরনের মানে আমাদেরকে রীতিমতো যুদ্ধ করতে হবে অনেকখানি, এমনটাই মনে হচ্ছে। এবং তিনি যেটা ডাক্তার মুশতাক হোসেন বলছিলেন যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা এবং তৃণমূল পর্যায়ে যারা আছে, যেসব রোগীরা কোনো কিছু হলে পরেই সঠিক স্বাস্থ্যসেবাটা না পেয়ে ঢাকামুখী হতে চায় কিংবা শহরমুখী হতে চায় এবং এর ফলে তাদের আরও দুর্ভোগ বাড়ে, তাদের সেই রোগটা যাতে সেখানেই শনাক্ত করা যায়। এই যে একটা মানে আনুষঙ্গিক একটা ব্যাপার রয়েছে বা প্রয়োজনীয় সরঞ্জামাদির একটা ব্যাপার রয়েছে, বাংলাদেশের তৃণমূল পর্যায়ে বা গ্রামগুলোতে কি সেই সুবিধাগুলো রয়েছে এখন পর্যন্ত? আপনার কি মনে হয় ডাক্তার বেনজির আহমেদ? মোস্তাক ভাই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসছেন। আমরা এটা অনেক দিন ধরেই আলোচনা করছি যে প্রাথমিক যে স্বাস্থ্য পরিচর্যা, প্রাথমিক যে মানুষের সেবার চাহিদা, সেইটা আমরা নিচেই পূরণ করে ফেলতে পারি কিনা, উপজেলা এবং তার নিচে। একটা উপজেলায় আমাদের ধরেন 3 থেকে 5 লক্ষ মানুষ বাস করে, তার মানে বিরাট সংখ্যক মানুষ। কিন্তু শুনে আশ্চর্য হবেন যে আমাদের ইউনিয়নে যে প্রায় 30-40 হাজার মানুষ বাস করে, তার জন্য একজনও তার কোয়ালিফাইড মেডিকেল অফিসার বা ডাক্তার নেই। তাহলে এটা বিশাল ঘাটতি একটা আসলে। এবং আমরা যদি এইভাবে চিন্তা করি যে উপজেলা এবং তার নিচের মধ্যেই আমরা মানুষের সাধারণ যে স্বাস্থ্য চাহিদা তার 80% পূরণ করব, 80% পূরণ করব। সেই 80% পূরণ করতে হলে আপনি যেভাবে বলছিলেন ওইভাবেই বলি যে শুধু একটা কিছু কম্পোনেন্ট হলে হবে না। ধরুন আমি চিকিৎসা কর্মী নিয়োগ দিলাম, অনেক চিকিৎসা কর্মী, যেটা 1 লাখ দিতে চাচ্ছে, তারা কি করবে এবং তারা আলটিমেটলি আমাদের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার কোন কোন অংশটা পূরণ করতে পারবে সেটা আপনাকে আনতে হবে। আমাদের ইউনিয়নে যে স্বাস্থ্য অবকাঠামো সেটা খুবই দুর্বল। ওখানে একটা HNFWC বলি আমরা, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার। তো এখানে স্যাকমো বা কমিউনিটি মেডিকেল অফিসার স্যাকমো বলি আমরা, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তাদেরকে স্যাকমো বলি। ওদের একটা পদ আছে, তবুও অনেক জায়গায় নেই। FWBর পদ আছে। আর এই ভবনগুলো জরাজীর্ণ। এই দ্বারা আসলে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বা আমাদের প্রাইমারি হেলথ কেয়ার এটা দেওয়া সম্ভব না। এখানে মেডিকেল অফিসার দিতে হবে, এখানে ভালো স্থাপনা থাকতে হবে, এখানে ডাক্তারদের থাকার মতো জায়গা থাকতে হবে, এখানে ডায়াগনোসিসের ব্যবস্থা থাকতে হবে, এখানে টেকনিশিয়ান থাকতে হবে, মেডিকেল টেকনোলজিস্ট, এখানে ওষুধপত্র থাকতে হবে যথেষ্ট। তাহলে আমরা ওই ইউনিয়নের মানুষের যে স্বাস্থ্য চাহিদা সেইটা এখান থেকে পূরণ করতে পারি কিনা। এবং পাশাপাশি যেটা উনি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা আমি সবসময় বলে থাকি, সেটা হলো আমাদের প্রিভেন্টিভ হেলথ কেয়ারের উপরে জোর দিতে হবে। অর্থাৎ আমরা যদি অসুস্থতাকে প্রতিরোধ করতে না পারি, তাহলে 18 কোটি এখন, তারপরে 22 কোটি হবে, 25 কোটি হবে, 30 কোটি হবে। এই পরিমাণ মানুষ যদি অনেকে অসুস্থ হয়, তাহলে তাদের আমরা স্বাস্থ্য চাহিদা, আমি যেটা প্রথম শুরু করেছিলাম যে আমাদের ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জায়গাটা অনেক বাড়াতে হবে, সেটা কখনোই সম্ভব না। এটা বাংলাদেশ কেন, পৃথিবীর উন্নত দেশগুলোও পারে না। সেক্ষেত্রে আমাদের তো প্রশ্নই ওঠে না, আমরা কিছুতেই পারবো না। এবং এই যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের যে গ্যাপটা, এটা ক্রমাগতভাবে বাড়তে থাকবে, এটা আমরা কিছুতেই পূরণ করতে পারবো না। আমরা যত অর্থই বরাদ্দ করি, যদিও আমাদের অর্থ বরাদ্দের সীমাবদ্ধতা আছে, আমরা চাইলেও অনেক অর্থ বরাদ্দ করতে পারবো না। তাহলে আমরা যদি এই স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে রোগ প্রতিরোধের জায়গাটায় হাত দিই, ধরুন ডায়াবেটিসের কথা, প্রতি বছর আমাদের নতুন নতুন ডায়াবেটিস রোগী যুক্ত হচ্ছে, তাহলে ডায়াবেটিস আমরা প্রতিরোধ করতে পারি কিনা, মানুষকে আমরা স্বাস্থ্যসম্মত জীবনযাপনে উদ্বুদ্ধ করতে পারি কিনা, তাদের সকালবেলা উঠে আমরা এক্সারসাইজ করাতে পারি কিনা, তাদের মিষ্টি খাওয়া বা
ব্যাড হ্যাবিটগুলো আমরা কমাতে মানে পারি। প্রিভেনশন Prevention. ইজ বেটার দ্যান কিউর। কিওর, ইয়েস, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তাহলে ওই জায়গাটায় যদি আমরা জোর দিতে পারি, তাহলে যদি আমরা পাশাপাশি ধরেন ইপিআই, এই যে এবারে আপনি হামের কথা নিয়ে আসছেন যথার্থভাবে, এই ইপিআইয়ের মাধ্যমে আমরা কত রোগ যে প্রতিরোধ করছি সেটার কোনো শেষ সীমা নেই। সেটা ধনুষ্টঙ্কার বলেন, সেটা পোলিও বলেন, সেটা হাম বলেন, সেটা হুপিং কাশি বলেন, সেটা হেপাটাইটিস বি বলেন, এই বহু রোগ আমরা প্রতিরোধ করছি। যদি আমরা ওই প্রতিরোধ না করতাম তাহলে কিন্তু আমাদের শিশু হাসপাতালে আরো বেশি রোগী আসতো, আমাদের শিশু বিভাগগুলোতে আরো অসংখ্য রোগী মানে আসতো। এইসব রোগের তো অনেকগুলো তো প্রায় নির্মূল করা গেছিল, এমনটাই সত্যি, নয় কি? সত্যি। সেই হাম আবার ফেরত এসে অনেকখানি মহামারীর মতো মহামারীর জায়গা দখল করে আছে। এটার কি নতুন কোনো কারণ আছে, অন্য এটা কোনো না, কারণ এটা নাকি খুব শুধুই সহজ কারণ অব্যবস্থাপনা? হলো যে এটাকে গুরুত্ব না দেয়া। গুরুত্ব না যে এটা টিকা আমরা হয়তো ভেবেছি যে ঠিক আছে একবার আমরা এমআর ক্যাম্পেইন করলাম না, কিন্তু এটা না। যতদিন আমি ইয়েতে ছিলাম, নাইট্যাগ বলে আমাদের একটা সংস্থা আছে, ন্যাশনাল টেকনিক্যাল ইমিউনাইজেশন অ্যাডভাইজারি গ্রুপ, ওখানে আমরা আলোচনা করতাম যে টিকা যেগুলো চলছে তার কোনোটা আমরা বন্ধ করতে পারি কিনা। তো নানা পর্যালোচনা করে আমরা দেখেছি যে এটা কোনো মতেই এখনো সম্ভব না। তাহলে সেই হামের টিকাটা বন্ধ হওয়ার ফলে এই বিশাল একটা ঘটনা ঘটলো। তাহলে একইভাবে আমরা অন্য টিকাগুলো যদি আমরা বাদ দিই কোনো কারণে, আমরা যদি না চালাতে পারি, কিংবা অন্যান্য যে জনস্বাস্থ্য কর্মসূচিগুলো আছে, যেমন ধরেন যক্ষ্মার জনস্বাস্থ্য কর্মসূচি, আপনি ম্যালেরিয়া জনস্বাস্থ্য কর্মসূচি, কালাজ্বর, র্যাবিস বা জলাতঙ্ক, এই অসংখ্য জনস্বাস্থ্য কর্মসূচি আছে যেগুলোকে আমাদের চালাতে হবে। সেগুলো কিন্তু বিঘ্নিত হচ্ছে ওই সেক্টর প্রোগ্রাম বন্ধ হওয়ার পরে। আর এখন পর্যন্ত এই প্রজেক্ট চালু করা যায়নি এবং এই কর্মসূচিগুলো বন্ধ আছে। এর ফলে এই রোগগুলো কিন্তু পুনরায় দেখা দেওয়ার একটা চরম ঝুঁকি আছে, যেটা হাম থেকে আমরা একটা উদাহরণ পাই। তো সুতরাং যেটা বলছিলাম যে আমাদের আসলে প্রাইমারি স্বাস্থ্য, সেটা গ্রামাঞ্চলে হোক বা শহরাঞ্চলে হোক, এই জায়গাটায় আমাদের অনেক গুরুত্ব দিতে হবে। আমাদের সংক্রামক রোগ প্রতিরোধে গুরুত্ব দিতে হবে। আমাদের অসংক্রামক রোগও এখন বড় সমস্যায় দেখা দিচ্ছে, এগুলোতে জোর দিতে হবে। এগুলোতে জোর দিতে তাহলে হবে। এই প্রাথমিক জায়গাটায় যদি আমরা বেশি করে জোর দিই, সেখানে যদি আমরা রোগী কমাতে পারি এবং সাধারণ রোগের চিকিৎসা দিয়ে ফেলতে পারি, শুরুতেই তাহলে অনেকখানি অনেকটাই আমরা cover করতে পারবো। সামলে ফেলতে পারবো বিষয়টা। আমি 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 আবারও আপনার কাছে ফেরত আসবো ডাক্তার বেনজির আহমেদ। আমি একটু ডাক্তার মুশতাক হোসেনের কাছে চলে যেতে চাই এবং যে বিষয়টি বলছিলাম যে আমরা তৃণমূল পর্যায়ের কথা বলছিলাম, যে সেখানকার স্বাস্থ্যসেবার উন্নয়নের কথা বলছিলাম, সেখানে রোগীরা যাতে করে প্রাথমিক চিকিৎসা সেবাটা সেখানেই পান এবং সেখানেই যাতে আমরা সেই বিষয়টাকে সামাল দিতে পারি। এইভাবেই আমরা এগোচ্ছিলাম। কিন্তু আমি যদি একটু শহরের দিকে তাকাই বা ঢাকা শহরে বিভিন্ন সরকারি হাসপাতালের দিকে তাকাই, এত বড় বড় হাসপাতাল, কিন্তু সেই হাসপাতালের যে অভ্যন্তরীণ পরিবেশ, দালালদের দৌরাত্ম্য, এগুলোকে এড়ানো যায়? দেখুন, আমি যে প্রাথমিক স্বাস্থ্য সেবার কথা বলেছি বা ডক্টর বেনজির বলেছে, এটা কিন্তু শহর গ্রাম সব জায়গাতেই। গ্রামে কিছু কাঠামো আছে, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, উপজেলা হাসপাতাল, জেলা হাসপাতাল এবং প্রায় জেলাতেই মেডিকেল কলেজ হাসপাতাল আছে। কিন্তু সেখানকার এই প্রতিষ্ঠানগুলো জনবল, লজিস্টিক্স এবং আর্থিক, যারা চাচ্ছে তারা পাচ্ছে না, আর যারা আছে তারা খরচ করতে পারছে না। অনেক উদাহরণ দেওয়া যায়। বিদ্যুতের বিলে অনেক টাকা দিয়ে রেখেছে ইচ্ছাকৃতভাবে, যেন ওই টাকাটা ফেরত আসে। বিদ্যুৎ যদি আপনি খরচ না করেন, কিন্তু ওই টাকা দিয়ে কিন্তু জেনারেটরের তেল কিনতে পারবেন না। বিদ্যুৎ খাতে টাকা দিয়েছেন প্রয়োজনের তুলনায় অনেক বেশি, কিন্তু জেনারেটরের তেল কিনতে পারবেন না। তার টাকা কি ওই টাকা খরচ করে এটা ফেরত দেওয়া উচিত। আবার যার দরকার তার কিন্তু বিদ্যুতের এই বকেয়া পড়ছে, জেনারেটরের তেলের টাকা নেই। যাই হোক, তাহলে আমি যেটা বলছি যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র করার যে সরকারি প্রতিশ্রুতি, তারা শহরে শুরু করুক। সব জায়গায় একসঙ্গে হয়তো করতে পারবে না। আমি যেভাবে বললাম, ডক্টর বেনজির যেভাবে বললেন যে যেই সব জিনিস থাকা উচিত, অনেক বড় তালিকা, স্বাস্থ্য সংস্কার কমিশন সেটা তালিকায় বলেছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কী কী সার্ভিস দেওয়া উচিত। এবং সেই স্বাস্থ্য সংস্কার কমিশনে কিন্তু বিএনপি সমর্থক অনেক বিশেষজ্ঞ ছিলেন। হ্যাঁ, আমি বা বেনজির ছিলাম না, তবুও আমি তাকে সমর্থন করি। সেটা আপনি তবুও তার পক্ষে আপনি সংস্কারটা চান? নিশ্চয়ই নিশ্চয়ই, সংস্কারটা চান। কারণ আমরা এটাই বলে এসেছি একদিন ধরে। আমি ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে, বরিশাল, ময়মনসিংহ, সিলেট
অর্থাৎ খুলনা, যেগুলো ডিভিশনাল হেডকোয়ার্টার, রংপুর, রাজশাহী, সেখানকার শহরে যদি তারা প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো খুব ভালোভাবে শুরু করে, হতে পারে গ্রাম থেকে এসে তারা ঢাকা মেডিকেল কলেজে না গিয়ে ওখানেই যাবে। আমাদের দেশের যে বিরাট সংখ্যক রোগী ভারতে যায় চিকিৎসার জন্য, ওখানকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের যে সুবিধাটা আছে আমাদের মেডিকেল কলেজে সেটা পাচ্ছে না, বিরাট লম্বা লাইন। কাজেই প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার জন্য বা মাধ্যমিক চোখের ছানি কাটাবার জন্য মাদ্রাজে কেন যাবে আমাদের দেশে? চেন্নাই। এক্স্যাক্টলি, আমি আপনাকে এই জায়গাটাতে একটু থামাতে চাই ডাক্তার মুস্তাক হোসেন, এবং ফিরে এসে অবশ্যই জানবো যে এই যে প্রতি বছর চিকিৎসা সেবা নেয়ার জন্য বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে চলে যায়, এটি ঠেকানোর কি উপায় বাংলাদেশের ক্ষেত্রে? এই মানটা কেন ধরে রাখতে পারছি না আমরা? এই প্রশ্নগুলো নিশ্চয়ই আপনাদের কাছে উত্তরগুলো জানতে চাইবো। দর্শক, ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিক আরেকটা বিরতি নিয়ে ফিরে আসছি, এখনই সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছিলেন ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিক, সোনিয়া হক আপনাদের সাথে আছি। স্বাস্থ্য খাত মেরামত কিভাবে, বরাদ্দ বাড়লেও সেটিকে পর্যাপ্ত কিনা, এবং সেই বরাদ্দটি আসলে কোন কোন খাতে ব্যয় করা উচিত বলে মনে হয়, এমনটাই আমাদের আজকের দুজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আজকে আলোচনাতে আছেন, তাদের মতামত দিচ্ছিলেন। আমি এই অংশে শুরুতেই ডাক্তার মুস্তাক হোসেন আপনার কাছে চলে যেতে চাই। মুস্তাক হোসেন, আপনার কাছে আমি যে বিষয়টিতে ছিলাম বিরতির আগে, সেটি হলো বিপুল অঙ্কের টাকা প্রত্যেক বছর চিকিৎসার নামে দেশের বাইরে চলে যায়, হয় থাইল্যান্ডে চলে যায়। ভারতের মেডিকেল ভিসা যখন বন্ধ ছিল তখন একটা অপশন মানুষ খুঁজে নিয়েছে, থাইল্যান্ডে চলে যাবে। সেখানে মানে আপনি যেমনটা বলছিলেন যে চোখের ছানি কাটানোর জন্য আমাদেরকে ভেলোরে যেতে হয়। এই সার্ভিসগুলো আমরা কেন বাংলাদেশে দিতে পারছি না? আমাদের ডাক্তাররা কি সেই শিক্ষায় শিক্ষিত হচ্ছে নাকি? মানে তাদের কি সেই দক্ষতা বা যোগ্যতা নাই? যে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমি টাকা খরচের বিষয়টা একটু বলে নিই। দেখুন, একটা কথা বলা হয় যে টাকা খরচ করতে পারে না স্বাস্থ্য খাত। এটা কমপ্লিটলি উদ্দেশ্য প্রণোদিত প্রচার। যে টাকা খরচ করতে পারে তাকে দায়িত্বে না রেখে যে টাকা খরচ করতে পারে না তাকে দায়িত্ব দেওয়া হয়, এবং দোষটা তার উপর পড়ে। এটা কি বলে, ঠগের বাড়িতে দাওয়াত দেওয়ার মতো। একজন বককে খেতে দিয়েছে ফ্ল্যাট প্লেটে, আর শিয়ালকে খেতে দিয়েছে কলসিতে। দেখুন, এই যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখান থেকে কোনো টাকা ফেরত যায়? এটা একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, তারা নিজেরাও ইনকাম জেনারেট করে সরকারের কাছ থেকে টাকা নিচ্ছে, কোনো টাকা ফেরত যাচ্ছে না। সরকার, বারডেম, ICDDRB, হার্ট ফাউন্ডেশন এদেরকে টাকা দেয়, কোনো টাকা ফেরত যায়? টাকা চাচ্ছে তারা। এগুলো সরকারি প্রতিষ্ঠান না। আমি উদাহরণ দিচ্ছি, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু হয়েছে, অন্যগুলো চালু হওয়ার পথে, তাদের কাছ থেকে কোনো টাকা ফেরত যাওয়ার কথা শুনি আমরা? শুনি না। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জেনারেল ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন তাদের টাকা দেয়। এটা সরকারের টাকাটা, তারা জাস্ট পোস্ট হিসেবে কাজ করে। তারা নিজেরাই তাদের বাজেটটা করেন এবং তাদের চাহিদা আরও অনেক। এজন্য আমাদের স্বাস্থ্য সংস্কার কমিশন বলেছে প্রত্যেকটা মেডিকেল কলেজ, যেগুলো পুরনো মেডিকেল কলেজ, সেগুলোকে অটোনমাস করে দেওয়া হোক। তারাই তাদের জনবলকে রিক্রুট করবে, তাদের যন্ত্রপাতি কেনার বাজেট তারা নিজেরাই করবে, তারা নিজেরা সরাসরি ক্রয় করবে। কেন মন্ত্রণালয় একটা জেনারেটরের তেলের জন্য আমাকে আসতে হবে? আর জেলা এবং উপজেলা হাসপাতালগুলোর জন্য, স্বাস্থ্যকেন্দ্রগুলোর জন্য আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রস্তাব তারা করেছেন যে ডিভিশনাল পর্যায়ে তারা এই সমস্ত প্রশাসনিক সমন্বয় করাটা সুবিধা হবে, রিক্রুটমেন্ট করার সুবিধা হবে। একজন ডাক্তার যদি ঠাকুরগাঁও মেডিকেল কলেজের অটোনমাস ইয়েতে এসে রিক্রুটার এসে জানে সেখানে চাকরি করতে হবে, সেখানে তো আপনি ডাক্তারের অভাব খুঁজে পাবেন না। সিলেট শাহজালাল ইউনিভার্সিটি, সেখানে কি প্রফেসরের বা লেকচারের অভাব আছে? খালি পড়ে আছে না। কাজে আপনার যদি সুযোগ থাকে একজন ডাক্তারের যে তদবির করে ঢাকায় আসা, সে ওখানে গ্রামে কেন পড়ে থাকবে? আপনি এটা হাদিস কোরআন দিয়ে বন্ধ রাখতে পারবেন না। সিস্টেম করতে হবে আপনাকে, যে অটোনমাস প্রতিষ্ঠান যদি হয়, সেজন্য দরকার কি আমাদের বাংলাদেশ হেলথ সার্ভিস নামে একটা আলাদা স্বাস্থ্য কর্তৃপক্ষ দরকার, যারা এইভাবে অটোনমাস প্রতিষ্ঠানগুলোকে সমন্বয় করে চলবে। তাহলে টাকা খরচের সমস্যাটা হবে না। আর যে লোক থাকে না, লোক যদি সেখানে না পাওয়া যায়, আপনি তাকে অ্যালাউন্স বাড়িয়ে দিন। বেসরকারি সংগঠন কীভাবে করে? অ্যালাউন্স বাড়িয়ে দিয়ে তারা লোক রিক্রুট করে। ভোলা, চরফ্যাশন বা
হেলথ ট্যাক্সে সেখানে গিয়ে কাজ করছে না, তাদের অ্যালাউন্স বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাই সরকারি ক্যাডার সার্ভিসে সম্ভব না সেটা, এজন্য বাংলাদেশ হেলথ সার্ভিস নামে একটা আলাদা কর্তৃপক্ষ বা ক্যাডার সার্ভিসের ডাক্তার কিছু থাকবে প্রশাসনিক কাজের জন্য, কিন্তু বিশেষ করে ক্লিনিক্যাল সার্ভিস অবশ্যই অটোনোমাস কর্তৃপক্ষের আন্ডারে। তাদের নিজেদের বেতন থাকবে জাতীয় পে স্কেল, কিন্তু ভাতা নির্ধারণ করা, অন্য অন্য খরচ তারা নির্ধারণ করতে পারে, যেভাবে বিশ্ববিদ্যালয়গুলো করে থাকে। এবারে আসি, আপনার বিদেশে টাকা চলে যাচ্ছে। দেখুন, বিদেশে হাসপাতালে লোকের ভিড় হচ্ছে, আমরা এটার প্রেসক্রিপশন কি করছি? একেবারে 5 স্টার হোটেলের মতো সর্বোচ্চ চিকিৎসার প্রতিষ্ঠান নীলফামারীতে করছি চীনের পয়সায়। একেবারে এই টাকাটা জলে যাবে, এখানে কোনো রোগীও যাবে না, ডাক্তারও যাবে না। আপনাকে যিনি তার টাকা আছে, যিনি মিনিটে মিনিটে মিলিয়ন মিলিয়ন ডলার কামাই করেন, তাকে আপনি ঠেকাতে পারবেন না, সে নখ কাটার জন্য আমেরিকা চলে যাবে। আপনাকে যেটা করতে হবে, প্রাইমারি হেলথ কেয়ার এবং সেকেন্ডারি হেলথ কেয়ারে যে বিশাল সংখ্যক মানুষ এখানে স্ট্রাকচারাল সমস্যার কারণে যে সেবা পাচ্ছে না, আমাদের ডাক্তারও আছে, যন্ত্রপাতিও আছে, বিল্ডিংও আছে, কিন্তু এই যে পিরামিডের মতো স্বাস্থ্য ব্যবস্থা না গড়ে তোলার কারণে এক জায়গায় সব সেবা ভরে দিচ্ছি আমরা। ঢাকা মেডিকেল কলেজে প্রাইমারি কেয়ার, সেকেন্ডারি কেয়ার, টার্সিয়ারি কেয়ার, আবার প্যান্ডেমিক ইমার্জেন্সি কেয়ার এখানে আছে। আপনি যদি এটাকে ঢাকা শহরেই ভাগ করে দেন, যে কোনো রোগী সমস্যা তার ওয়ার্ডের মধ্যে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে যাবে, সেখান থেকে যদি তার চিকিৎসা হয় সে সিটি কর্পোরেশনের হাসপাতালে যাবে, সেকেন্ডারি কেয়ার, সেখানে হয়তো আপনার আইসিইউ নাও থাকতে পারে, অক্সিজেন থাকবে। সবচেয়ে জটিল রোগী যাবে মেডিকেল কলেজ হাসপাতাল বা মেডিকেল বিশ্ববিদ্যালয়। তাহলে এই যে এইটা যদি সারা দেশে আমরা, বিশেষ করে বড় বড় শহরেও অন্তত যদি আমরা এটা নিশ্চিত করতে পারি, প্রাইমারি কেয়ার, সেকেন্ডারি কেয়ার, টারশিয়ারি কেয়ার, তাহলে এই যে হাজার হাজার রোগী চোখ কাটাবার জন্য, গলব্লাডার অপারেশন করার জন্য, ফোড়া কাটাবার জন্য ভারত যাচ্ছে, থাইল্যান্ড যাচ্ছে, এটা কমে যাবে। এই যে আপনি মনে করেন 10,000 মানুষ যদি 1 লাখ টাকা করে খরচ করে বিদেশে যায়, সেটাই বড়, নাকি একজন ধনাঢ্য ব্যক্তি সে তার মানে সিঙ্গাপুরে যাবে একটা জটিল ব্রেনের অপারেশন করার জন্য, কোনটা ক্ষতি? কাজে একেবারে তগলকি মানে পরিকল্পনা করছি আমরা, স্টেট অফ দ্য আর্ট টারশিয়ারি হাসপাতাল করতে যাচ্ছে, যে আপনি বিদেশে রোগী ঠেকাবেন, অসম্ভব। আপনি ওদেরকে ঠেকাতে পারবেন না। দরকার মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চবিত্ত যারা, তাদের জন্য এখানে সেবাটা পায়, সেবা দেয়া। আমি উদাহরণ দিচ্ছি, দেখুন এক সময় কিন্তু ভারতে আমাদের মধ্যবিত্ত শ্রেণীর পরিবারের ছেলেমেয়েরা পড়তে যেত হাজার হাজারে। বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়িয়ে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে হেল্প করার কারণে এখন ভারতে এই আন্ডার গ্রাজুয়েট পড়ার জন্য, স্কুলে পড়ার জন্য তারা দার্জিলিং চলে যেত, স্কুল এডুকেশনের জন্য। এখন বিপুল সংখ্যক স্কুল এভাবে তৈরি করা হয়েছে বাংলাদেশে, স্কুল থেকে শুরু করেছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। এখন অধিকাংশ ছাত্র বাংলাদেশেই পড়ছে। তারা যদি বাংলাদেশে এই সুযোগটা থাকে, প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল এবং ইউনিভার্সিটি, তারা কেন ভারতে যাবে লেখাপড়া করতে? স্বাস্থ্য ব্যবস্থা এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আমরা যদি একটা সমৃদ্ধ প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেম করি, সেকেন্ডারি হেলথ কেয়ার সিস্টেম করি, আমাদের 90% রোগী আমরা দেশের মধ্যে রাখতে পারবো। আর যারা অনেক টাকার মালিক, তারা তো মানে ভারতেও যায় না, থাইল্যান্ডে যায়, তারা সিঙ্গাপুরে যায় অথবা মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছে। কাজেই তাদেরকে আকৃষ্ট করা আমাদের এই সম্ভব না। বুঝতে পেরেছি ডাক্তার মুশতাক হোসেন, ধন্যবাদ আপনাকে। এই অংশে আমি অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদের কাছে চলে যেতে চাই, এবং এই যে এখন আসলে আমাদের করণীয়টা কি, এই যে মেরামতের কথা বলছিলাম, এই মেরামতটা আসলে বেশ সুদূর প্রসারী বিষয় এবং বেশ জটিল একটা বিষয়, কারণ এখানে একটা পরিকল্পনার প্রয়োজন। যদিও বলছিলেন ডাক্তার মুশতাক যে স্বাস্থ্য সংস্কার যে কমিশন, সেখানে আপনারা ছিলেন না, যদিও তারপরও আপনারা চান যে সেই কমিশনটা সংস্কার হোক এবং সেটা বাস্তবায়িত হোক। এই মেরামতের ক্ষেত্রে এই স্বাস্থ্য সংস্কার কমিশনের ভূমিকা কতটুকু হতে পারে বলে আপনি? আসলে তো বিরাট ভূমিকা পালন করতে পারত, কিন্তু এখনো বোঝা যাচ্ছে না যে বিএনপি সরকার এই স্বাস্থ্য সংস্কার কমিশনটাকে কতটুকু বাস্তবায়ন করবে বা তারা সেটাকে অগ্রাধিকার দেবে কিনা। দিক না দিক, বিএনপি নিজেদের যে নির্বাচনী ম্যানিফেস্টো সেটা ধরেও যদি হয়, কিংবা স্বাস্থ্য সংস্কার কমিশনের সবগুলো না হোক, যেটা যেটা তাদের নির্বাচনী ম্যানিফেস্টোর সঙ্গে একসাথে যায়, সেগুলোকে নিয়ে এখন দরকার একটা কর্ম পরিকল্পনা তৈরি করার। এই যে মেরামতের কথা আপনি বলছেন, সেটা করতে হলে একটা কর্ম পরিকল্পনা করা দরকার, একেবারে বড় ওয়ার্কশপ করে নানা ধরনের লোকজনকে এনে
এই কর্মপরিকল্পনা করার পরে একটা রোড ম্যাপ তৈরি করা দরকার। আসলে বিএনপি কি করতে যাচ্ছে, আমরা মন্ত্রীদের হয়তো বিভিন্নখানে বক্তৃতায় কিছু কিছু শুনছি, এটা করা হবে ওটা করা হবে, কিন্তু সেগুলোকে বাস্তবায়নের জন্য যে একটা গ্রাউন্ড ওয়ার্ক করা, গ্রাউন্ড ওয়ার্ক করে কর্মপরিকল্পনা করে একটা রোড ম্যাপ তৈরি করা, সেটা অনুযায়ী এর কিছু কিছু আপনি একসময় বলতেছিলেন একটা যে আমরা হয়তো হাসপাতাল তৈরি করতে চাচ্ছি, কিন্তু শুধু হাসপাতাল তৈরি করে কি আমরা সেবা দিতে পারবো? পারবো না। তাহলে আপনাকে রোড ম্যাপ বলতে হবে আমি হাসপাতাল তৈরি করব এত সালের মধ্যে, 1 বছর বা 2 বছরের মধ্যে। সেখানে আমি লোকবল নিয়োগ দিতে পারছি কিনা সাথে সাথে, সেখানে আমি মেশিনপত্র কিনতে পারছি কিনা সাথে সাথে, সেখানে আমি নানা ধরনের লজিস্টিক সাপোর্ট দিতে পারছি কিনা সাথে সাথে। তাহলে এগুলো করে আসলে একটা কর্মপরিকল্পনা দ্রুতই করা উচিত বিএনপি সরকারের। এখন পর্যন্ত আমাদের চোখে পড়ছে না, আমরা মিডিয়াতে পাচ্ছি না বা কোনোভাবে খবর পাচ্ছি না যে এই ধরনের কোনো পরিকল্পনা করা হচ্ছে বা বসা হচ্ছে, বা এখানে কোনো মন্ত্রী প্রতিমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হচ্ছে। যেরকম ধরুন যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে একজন মন্ত্রী আছেন, একজন প্রতিমন্ত্রী, একজন উপদেষ্টা, তো ওনাদেরকে একটা ভাগ করে দেওয়া যায় কাজ। যেমন ধরুন প্রতিমন্ত্রীকে যদি উপজেলা এবং তার নিচে বা প্রাইমারি হেলথ কেয়ারের এই জায়গাটুকু তাকে দায়িত্ব দেওয়া যায় যে উনি এটা করবেন। আমাদের উপদেষ্টা যিনি আছেন উনি জেলা এবং উপরের হাসপাতালগুলোতে, আর মন্ত্রী মহোদয় সামগ্রিক দেখলেন। এরকম করে যে এটা কর্ম বন্টন করা যেত এবং তারা কে কি করবে কবে করবে সেগুলো যদি আমরা জানতে পারি, তাহলে একদিকে সুবিধা হয় এই যে জনগণ ধীরে ধীরে জানতে পারবে যে সরকার ভালো সেবা দিতে চাচ্ছে, তারা সরকারি হাসপাতালে আসবে, সরকারি সেবা নেবে, বিদেশমুখী যে প্রবণতা সেটা কমবে, আস্থা বাড়বে, এবং আমাদের বিএনপি সরকারও দেখতে পারবে যে তারা যেটা করতে চায় তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে যা আছে সেটার কোন জায়গায় আছে তারা, এবং 5 বছর পরে যে তারা সত্যিকার যে একটা মানে বড় আকারে একটা ট্রান্সফরমেশন করতে পারে কিনা হেলথে, যার মাধ্যমে এটা আমাদের সুস্থ জীবন, স্বাস্থ্যবান জীবন এরকম আমরা নিশ্চিত করতে পারবো আমাদের বাংলাদেশের মানুষের জন্য। এইটা তাহলে বিএনপি নির্বাচনী যে প্রতিশ্রুতি সেটা একদিকে যেরকম পালন হবে, পাশাপাশি বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হবে, বাংলাদেশের মানুষ বিদেশে যেতে হবে না, বাংলাদেশের মানুষের এই স্বাস্থ্যসেবা নিতে যে সর্বশান্ত হতে হবে না, দারিদ্র্যের হার আরও বাড়বে না, আমাদের সন্তুষ্টি থাকবে, মানুষ এটাকে এনজয় করবে, জীবনকে উপভোগ করবে, এরকম একটা আমাদের উদ্যোগ আসলে আমরা দেখতে চাই। ভুয়া ডায়াগনস্টিক যে সেন্টারগুলো রয়েছে, প্যাথোলজি সেন্টারগুলো রয়েছে, এগুলোর ব্যাপারে কি সরকার আসলে কোনো পদক্ষেপ নেবে? না, এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেই, এবং এটা নিতে হলে খুব ভালোভাবে সুসংগঠিতভাবে কর্মসূচি নিতে হবে। এরকম 2-4টা ভিজিট করে 2-4টাকে বন্ধ করে দেয়া, আবার 10 দিন 15 দিন কেন পরে লিস্ট আবার ধরলে সেটা খুলে যারা দেয়া। লাইসেন্সড যারা আছে, লিস্ট ধরলে কি বোঝা যায় না যে কোনটা কোনটা অবশ্যই বোঝা যায়। অবৈধ? আমাদের উপজেলায় কর্মকর্তা আছে, জেলায় কর্মকর্তা আছে, আমাদের রাজধানীতে কর্মকর্তা আছে, তারা তো ইজিলি ধরতে পারে, কিন্তু কথা হলো যে সেই সিস্টেমটা বানিয়ে দিতে হবে যে আমরা ধরতে চাই, আমরা এগুলোকে বন্ধ করতে চাই, আমরা এর মান উন্নয়ন করতে চাই, যাতে অনেকগুলো আমাদের ল্যাব আছে তো যাদের আমাদের দরকার আছে, এই ল্যাবগুলো তো খালি বন্ধ করে দিলে হবে না, বরঞ্চ আমরা ক্রমান্বয়ে তাদেরকে একেবারে কঠোরভাবে তারা যাতে আমাদের জাতীয় একটা মান থাকবে সেই মানটা ধরে ল্যাব চালায়, মানসম্পন্ন সেই ধরনের সেবা দেয়, এগুলো নিশ্চিত যদি করা যায় তাহলে আমাদের এই যে অসংখ্য ল্যাব আছে সেগুলো আমাদের মানুষের একদিকে যেরকম চাহিদা পূরণ করবে, পাশাপাশি মানসম্মত তারা সেবা দিতে পারবে। সেবা দিবে। আমি একদম শেষটুকু শুনে যেতে চাই ডাক্তার মুশতাক হোসেনের কাছ থেকে, সেটা হলো ওই যে মেরামতের কথা বলছিলাম, পরামর্শটা জেনে যেতে চাই, মানে সবশেষে যদি সারবত্তা টানতে চান আপনি কি বলবেন? জি, আমাদের সরকার বা বাংলাদেশ সরকার শুধু না, 2030 সালের মধ্যে আমরা এই সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্থাৎ ইউনিভার্সাল হেলথ কভারেজ সুনিশ্চিত করার বিষয়ে অঙ্গীকারাবদ্ধ। এটা আগের সরকার এই সময়টা বাড়িয়ে 32 করেছে, আর অন্তর্বর্তী সরকার করেছে 35, মানে আরও 5 বছর সময় না নিয়েছে, ভালো কথা, একটা তারা রোড ম্যাপও করেছে। কিন্তু সেটা করতে গেলে আমাদের দরকার, এটার মূল নীতি হচ্ছে যে সমস্ত মানুষকে এই সেবার আওতায় আনতে হবে, ধনী গরিব পাহাড় সমতল সব মিলে। দ্বিতীয় হচ্ছে যে একই মানের সেবা, একই প্রোটোকল অনুসরণ করে একই চিকিৎসা দিতে হবে,
বা স্বাস্থ্য ইন্টারভেনশন যাকে বলি। তৃতীয় হচ্ছে টাকার অভাবে কেউ যেন সর্বশান্ত হয়ে না যায়। দেখুন, হিসাব করা হয়েছে যে যেই টাকাটা রোগী খরচ করে তার পকেট থেকে, ডক্টর বেনজির বলেছেন, সেই টাকাটা এখন 78 টাকা হয়ে গেছে। 2015 সালে ছিল 64 টাকা, কথা 2030 সাল নাগাদ 32 টাকা নামিয়ে নিয়ে আসবো, এবং যারা হতদরিদ্র তারা বিনা পয়সায় চিকিৎসা পাবে। এই যে আউট অফ পকেট এই টাকার খরচের 80 ভাগ টাকা ঔষধ কিনতে খরচ হয়, সেই ঔষধের একটা অত্যাবশ্যকীয় তালিকা অন্তর্বর্তী সরকারের সময় হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা লিস্ট আছে, সেই লিস্টও কিন্তু পুরাটা তারা করেনি, একটা করেছে মোটামুটি আগের চেয়ে ভালো। এই যে মানুষের টাকা খরচ কমিয়ে আনার যে একটা পদ্ধতি তারা করেছে অন্তর্বর্তী সরকার, এটা অসম্পূর্ণ যদিও, এইটাকে ছট করে বাতিল করে 1994 সালে যার প্রায় 1/3 ওষুধ এখন কাজেই লাগে না, সেখানে নিয়ে যাওয়া হয়েছে। কার স্বার্থে? ধাই ধাই করে ওষুধের বাজারে মানে স্বেচ্ছাচার শুরু হবে। কাজেই এগুলো হচ্ছে বিএনপি সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি তার ঠিক উল্টো কাজটা হচ্ছে। কাজে এখন আমি আশা করব তারা তাদের ইশতেহারের দিকে ফেরত যাবেন, জনগণের প্রত্যাশা তারা পূরণ করে, এবং যারা তাদের দলের ভিতরে এই বিষয়ে বিশেষজ্ঞ, যারা এতদিন ধরে এই পরিকল্পনা প্রস্তুত করেছেন, তাদেরকে দায়িত্ব দিন, স্বাধীন স্বাস্থ্য কমিশন গঠন করুন, তাহলেই এই কাজটা একটা গতি পাবে। তাহলে 4 বছরের শেষে আমরা একটা দৃশ্যমান পাবো, 50 বছরে হয়তো নির্বাচন। অবশ্যই সেটার একটা সুফল আমরা দেখতে পাবো। ডাক্তার মোশতাক হোসেন এবং অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ, দুজনকেই ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। দর্শক, এই ছিল আজকের মতো ZSRM নিবেদিত দেশ সম্প্রতিকে। আপনাদেরও ধন্যবাদ সাথে থাকার জন্য। শুভরাত্রি।